এই ছোট্ট মেয়েটার নাম হালে। হালের বাবা নেই। হালে প্রতিদিন তার প্লাস্টিকের পুতুলের সাথে কথা বলে। পুতুলটা তাকে বলছে, হালে, যদি তুমি আমার একটা আঙ্গুল কেটে দাও, আমি তোমার বাবা কোথায় আছে তা বলবো। হালে তার কথা মতো পুতুলের আঙ্গুল কাটে দেয়, আর পুতুলের আঙ্গুল দিয়ে রক্ত বের হতে থাকে। একটা প্লাস্টিকের পুতুল কিভাবে কথা বলে, আর পুতুলের আঙ্গুল থেকে রক্তই বা বের হলো কিভাবে, এটাই জানবো আমাদের আজকের ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের আজকের এই গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনা। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় হালে একটা লোককে বাবা ডাকতে ডাকতে তার পিছু পিছু একটা ঘরের দিকে হেঁটে যাচ্ছে। সেই ঘরের ভেতর থেকে 4 জন লোক তার দিকে খুব ভয়ানকভাবে তাকিয়ে আছে। হালে ঘরে ঢোকার পরে দেখে ঘরের ভেতরে কেউ নেই। সে আস্তে আস্তে হেঁটে গিয়ে একটা আয়নার সামনে দাঁড়ায়। তখনই অদৃশ্য কেউ একজন বলতে থাকে, এই চেহারা তোমার না, তুমি আমাদের সম্পত্তি। তোমার বাবা অনেক দূরে চলে গেছে। সামনের এই কাঁচের টুকরাটা দিয়ে তুমি তোমার চেহারাটা কেটে ফেলো, তাহলেই তোমার বাবা ফিরে আসবে। কেটে ফেলো নিজেকে, এখনই কেটে ফেলো। হালে সেই অদৃশ্য শক্তির কথা মতো কাঁচের টুকরা দিয়ে নিজের চেহারায় কাটতে থাকে। তার মুখ থেকে রক্ত বের হয়ে আসতে থাকে। সে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। তখনই দেখা যায় তার পেছনে 6 জন মানুষ দাঁড়িয়ে আছে। তারা আয়না নিয়ে হালেকে আয়নায় তার মুখ দেখাচ্ছে। হালে যন্ত্রণার ভয়ে ছটফট করতে শুরু করে। এক সময় তার মুখ দিয়ে রক্ত বের হয়ে আসতে থাকে। সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। দেখা যায় হালে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তার মুখ দিয়ে সত্যি সত্যি কুচকুচে কালো রক্ত বের হয়ে এসেছে। হালের মা গুলতেন পাশের বিছানা থেকে হালের শব্দ শুনে ছুটে আসে। পরদিন ইব্রু নামের এক মহিলা আসে হালের ফুফু আজরার সাথে দেখা করতে। আসলে আজরার সাথে ইব্রুর ভাই সেলিমের মোটামুটি 3 মাস ধরে সম্পর্ক। ইব্রু এসেছে তাদের সম্পর্কের ব্যাপারে কথা বলতে। ইব্রু আজরাকে বলে, তোমাদের প্রেমের কি খবর? বিয়ের ব্যাপারে কিছু ভেবেছ নাকি এভাবেই চলবে? আমি সেলিমকে জিজ্ঞাসা করলাম, সেলিম বলল তোমাকে জিজ্ঞাসা করতে। আজরা উত্তর দেয়, আমাদের সম্পর্ক মাত্র 3 মাস হয়েছে, আমি এই ব্যাপারে এখনো কিছু বলতে পারবো না। তখন ইব্রু বলে, আরে বলো বলো, লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু এই কথার মাঝেই হঠাৎ আজরা তার চোখে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। সে অমনোযোগী হয়ে যায়। ইব্রু সেটা খেয়াল করে। আজরাকে বলে, এই তুমি কি ঠিক আছো? আজরা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। তখন ইব্রু বলে, আমাদের মা মারা গিয়েছে 1 বছর হলো। সেলিম এখনো মায়ের মৃত্যুর শোকটা কাটিয়ে উঠতে পারেনি। তখনই সেলিম আজরাকে কল করে, আর সেলিম তাকে বলে, তোমার কি মনে আছে আজকে আমাদের দেখা করার কথা? আজরা বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে আছে। সেলিম বলে, আচ্ছা ঠিক আছে, এটা মনে করিয়ে দেওয়ার জন্যই কল দিয়েছিলাম। এই বলেই সে ফোনটা রেখে দেয়। আর এদিকে হালেকে দেখা যায় একটা পুতুল নিয়ে একটা বন্ধ ঘরে বসে আছে। তার পুতুলটার সাথে সে কথা বলছে। সে পুতুলটাকে বলছে, আমি নিজেকে পছন্দ করি না। আমার মনে হয় আমার চেহারা, আমার চুল, কোনো কিছুই আমার না। তখন পুতুলটা তাকে বলে, তুমি দেখতে খুবই সুন্দর, তারা তোমাকে হিংসা করে। হালে বলে, গতকাল আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছিলাম। তখন পুতুলটা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে সেটা তোমার বাবা? তুমি তো কোনোদিনই তোমার বাবাকে দেখোইনি। হালে বলে, আমি স্বপ্নের মাঝে তাকে বাবা বাবা ডাকছিলাম। তখন পুতুলটা বলে, আমি জানি তোমার বাবা কোথায় আছে। হালে তাকে তখন রিকোয়েস্ট করতে শুরু করে, প্লিজ বলো আমার বাবা কোথায়, আমি আমার বাবাকে দেখতে চাই, বলো আমার বাবা কোথায়। তখন পুতুলটা বলে, যদি তুমি আমার আঙ্গুল কেটে দাও তাহলে আমি বলবো তোমার বাবা কোথায় আছে। হালে তার কথা মতো পুতুলের আঙ্গুল কেটে দেয়, আর পুতুলের আঙ্গুল দিয়ে রক্ত বের হতে শুরু করে। হালে এটা দেখে চমকে ওঠে, কিন্তু সাথে সাথে সব রক্ত আবার হাওয়া হয়ে যায়। তখন হালে বলে, এখন বলো আমার বাবা কোথায়? তখন পুতুলটা বলে, তোমার বাবা খুব দ্রুতই ফিরে আসবে, কিন্তু কোথায় আছে এখন সেটা বলতে পারবো না। হালে তখন রেগে পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করতে থাকে। এই চিৎকারের শব্দ পাশের রুম থেকে হালের মা গুলতেন এবং তার দাদি শুনতে পায়। গুলতেন হালের দাদিকে বলে, হালের অবস্থা খুব বেশি একটা ভালো না, গতকাল রাতেও সে কালো রক্ত বমি করেছে। আর এতে তার দাদি বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে ইব্রু চলে গেলে আজরা তার মোবাইল নিয়ে সেখানে সেলিমের ছবি দেখতে থাকে। হঠাৎ সে কিছু একটা শব্দ শুনতে পায়। শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য সে ভেতরের রুমে যায়। ভেতরের রুমে গিয়ে সে দেখে দেয়ালে একটা ছোট্ট পোকা এমন শব্দ করছে। সে পোকাটাকে একদম কাছ থেকে যখনই দেখতে যায় তখনই দেয়াল থেকে সেলিমের মতো ভয়ঙ্কর একজন বেরিয়ে আসে। আজরা ভয় পেয়ে সরে যায় এবং সাথে সাথেই সেই লোকটাও গায়েব হয়ে যায়। তখনই আজরার চেহারা কেমন যেন হয়ে যায়। তাকে দেখে মনে হয় তার উপর জিন ভর করেছে। পাশের দরজাটিও আপনা আপনি খুলে যায়।
আজরা জিনে ধরা মানুষের মতো হেঁটে হেঁটে সেই রুমে যায়। তখনই ভয়ঙ্কর এক রক্তমাখা চেহারা নিয়ে হালে সেই রুমে ঢুকে। সে আজরাকে চুলের মুঠি ধরে লম্বা চুল দিয়ে তাকে পেঁচিয়ে ফেলতে থাকে। আজরার শরীরের ভেতরের হাড় একা একাই ভেঙে যেতে থাকে। সাথে সাথে আজরা কিভাবে যেন অন্য একটা জগতে পৌঁছে যায়। সেখানেও দেখা যায় আজরাকে ঘিরে 4 জন খুব ভয়ঙ্কর চেহারার কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে এবং একজন বুড়ো লোক আজরার উপরে জাদু করছে। আজরা শূন্যের উপরে ভাসছে। সেই বিশ্রী চেহারার প্রাণীগুলি আজরার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। আজরা সেই যন্ত্রণায় চিৎকার করেই যাচ্ছে। তখনই আজরা আবার তার আগের জগতে ফিরে আসে এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তখনই ফাতেমা নামের একটা মহিলা তার রুমে ছুটে আসে এবং তাকে তুলে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। আজরা ফাতেমাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। ফাতেমা কাল জাদু নিয়ে অনেক কিছু জানতো। সে আজরার কথা শোনা মাত্রই তাকে বলে, তোমার উপর জিনের নজর রয়েছে আজরা। ঘুমাতে যাওয়ার আগে সবসময় নামাজ পড়ে একদম পবিত্র হয়ে ঘুমাবে। আগামীকাল আমি নজর ছাড়ানোর জন্য একটা বিশেষ প্রার্থনা করব তোমাকে নিয়ে। আজরা বলে, ফাতেমা আপা, আপনি আমার জন্য একটা আশীর্বাদ। এদিকে রাতের বেলা সেলিম তার দোকান থেকে বাসায় ফিরছে। তার মা আর ছোট ভাই মারা যাওয়ার পর সেলিম এই বাড়িতে একাই থাকে। সেলিম বাসায় এসে প্রথমেই তার রুমে টানানো তার মায়ের ছবির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে দেখতে পায় তার পেছনের ফ্লোরের উপর অনেক জঘন্য বিশ্রী পোকামাকড় আর কিরে তার মায়ের ছবির উপর কিলবিল করছে। সেলিম অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে সেই পোকামাকড়ওয়ালা ছবিও গায়েব হয়ে যায়। সেলিম তার স্ট্রেস কমানোর জন্য একটা ওষুধ খেয়ে শুয়ে পড়ে। আর গভীর রাতের বেলা সে দেখতে পায় তার মৃত মা খালি গায়ে অর্ধনগ্ন হয়ে ফ্লোরে বসে আছে এবং তার ছোট ভাই ফ্লোরে হাতে ভর করে চলছে। তার মায়ের পিঠের অংশ পুরোটা আগুনে পুড়ে ঝলসে গিয়েছে। সামনের অংশটিতে একটা বস্তার কাপড় দিয়ে সে ঢেকে রাখে। তার মা তাকে বলতে থাকে, সেলিম, তুমি তোমার ভাইকে কখনো ভালোবাসোনি? বলো কেন ভালোবাসোনি? সে জন্ম থেকে প্রতিবন্ধী, এই জন্য তাকে ভালোবাসোনি? তারপর সে ছোট ছেলেটাকে বলে, যাও তোমার ভাইকে বলো যদি সে আজরাকে বিয়ে করে তাহলে তারও তোমার মতোই প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেবে। ছোট ছেলেটা হাতে ভর দিয়ে সেলিমের দিকে এগিয়ে আসতে থাকে। সেলিম ভয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তখনই তার ঘুম ভেঙে যায়। তার মানে এতক্ষণ আসলে সে স্বপ্ন দেখছিল। কিন্তু বিছানা থেকে নেমে সে দেখতে পায় তার স্বপ্নে যে জায়গায় তার মা বসেছিল ঠিক সেই জায়গায় হুবহু একই রকম একটা বস্তার কাপড় পরে আছে। অথচ সে ঘুমানোর সময় এইখানে কোনো কাপড় বা কোনো কিছুই ছিল না। এদিকে আজরা হঠাৎ শুনতে পায় হালের রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। সে হালের রুমে গিয়ে দেখে দরজা বন্ধ করা। সে হালেকে ডাক দেয়। হালে বলে, আমি এখন বাইরে আসবো না আন্টি। তখন অন্য রুম থেকে হালের মা গুলতেন আসে। সে বলে, তাকে ছেড়ে দাও, তার যখন ইচ্ছা হবে সে এমনি বাইরে আসবে। গত রাতে সে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, এই জন্যই হয়তো এমন করছে। আজরা গুলতেনকে নিয়ে তার মায়ের রুমে চলে যায়। তার মা বলে, মেয়েটা অর্থাৎ হালে স্বপ্নে তার বাবাকে দেখেছে। তারপর থেকেই সে কালো রক্ত বমি করছে, এই জন্য সে মনে মনে একদম ভেঙে পড়েছে। এই বলেই সে কাঁদতে শুরু করে। তখন গুলতেন বলে, আজরা থাকে সব, তুমি তোমার রুমে যাও। আজরা বাইরে এসে দেখে হালে দাঁড়িয়েই আছে। সে হালেকে নিয়ে তার রুমে চলে যায়। এদিকে একই সময়ে ইব্রু আর তার স্বামী আরিফ বসে খাবার খাচ্ছিল। ইব্রু আরিফকে বলে, আজ আজরার সাথে দেখা করে আসলাম, খুবই লক্ষ্মী একটা মেয়ে। আমাদের সেলিমের বউ হিসেবে সে খুবই ভালো মেয়ে হবে। সেলিমের সাথে তার 3 মাসের সম্পর্ক। মায়ের মৃত্যুর পর সেলিম একদমই ভেঙে গিয়েছে। ওদের বিয়েটা হয়ে গেলে অন্তত সেলিমের কিছুটা ভালো লাগবে। আর ঠিক তখনই ইব্রু ভেতর থেকে তাদের বাচ্চার শব্দ শুনতে পায়। সে তাড়াতাড়ি করে ভেতরের রুমে যায়। গিয়ে এসে দেখে তাদের একমাত্র মেয়ে এলিফ খাট উঁচু করে খাটের নিচে কিছু একটা খুঁজছে আর বারবার বলছে, আমি চাই না আজরা আর সেলিমের বিয়ে হোক। এই বলে সে ইব্রুর দিকে তাকায়। সাথে সাথে খাটটি এসে তার মাথার উপর পড়ে। ইব্রু চিৎকার করে ওঠে আর সাথে সাথে সে দেখে সে আসলে তার পেছনে দাঁড়িয়ে আছে। তার মেয়ে বলে, তুমি কি আমাকে ডাকছিলে আম্মু? আমি তো একটু বাথরুমে গিয়েছিলাম। ইব্রু এলিফকে জড়িয়ে ধরে বলে, কিছু কি হয়েছে সোনা? এলিফ তখন বলে, আমার পিঠে অনেক ব্যথা করছে। ইব্রু এলিফের জামা তুলে দেখে তার পিঠে অনেক বড় একটা আঘাতের চিহ্ন, যেমনটা সে একটু আগে দেখেছিল যে এলিফের উপরে একটা খাট পড়ে গিয়েছিল। যদি বাস্তবেও খাট তার পিঠের উপর পড়তো তাহলে ঠিক যেমন দাগ হতো তার পিঠের দাগটা ঠিক তেমনই। গভীর রাতের বেলা হালের দাদি তার বাসা থেকে নেমে নিচতলার অন্য একটা রুমে ঢুকে।
যেখানে হালে বসে বসে তার পুতুলের সাথে গল্প করে। সে একটা বাতি জ্বালিয়ে তার পুরনো ট্রাঙ্ক থেকে একটা ছুরি বের করে এবং একটা জামা বের করে আনে। তারপর জামাটাকে দেয়ালে টানিয়ে তার হাতে ছুরি নিয়ে রাগে চোখে জামার দিকে তাকিয়ে বলতে থাকে, আমার ছেলে চলে গিয়েছে শুধুমাত্র তোমার কারণে। তখনই সেই জামাটি একটা বয়স্ক লোক হয়ে যায়। সে বলে সে চলে গিয়েছে কারণ তুমি বাধা দিয়েছিলে। সে আমাদের সম্পত্তি, কেউ তাকে আমাদের থেকে নিতে পারবে না। দাদি রেগে গিয়ে সেই লোকের উপর ছুরি দিয়ে আঘাত করতে যায়, আর তখনই লোকটা একটা ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয় এবং চিৎকার করে ওঠে। তখনই আবার আজরা শুনতে পায় হালে তাকে চিৎকার করে ডাকছে, কিন্তু আজরা হালেকে কোথাও খুঁজে পায় না। আজরার শব্দ শুনে বাসা থেকে নিচে নেমে আসে। আজরা শুনতে পায় হালে বলছে, দাদি এখনই ছুরিটা ফেলে দাও। আজরা পাগলের মতো হালেকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখতে পায় ঝোপের মধ্যে থেকে তাকে কিছু একটা ডাকছে। সে নিচু হয়ে ঝোপের মধ্যে দেখতে থাকে। এই ফাঁকে হালের দাদি ছুরি নিয়ে তার পেছন দিয়ে বের হয়ে চলে যায়, আর আজরা ওই দিকে দেখে ঝোপের মধ্যে হালের পুতুলের মাথাটা পড়ে আছে। মাথাটা তোলা মাত্রই ভয়ঙ্কর এক হালে তাকে ঝোপের মধ্যে টেনে নিয়ে যেতে যেতে বলে, আন্টি পেছনে তাকিও না। কিন্তু আজরা পেছনেই তাকায়। তখনই সে দেখতে পায় তার পেছনে সেলিম এক ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। তখনই আজরার ঘুম ভেঙে যায়। দরজায় কেউ বিশাল শব্দ করে ধাক্কাচ্ছে। শব্দে হালের মা গুলতেনেরও ঘুম ভেঙে যায়। আজরা গিয়ে দরজা খুলে দেখে হালে এবং তার মা দাঁড়িয়ে আছে। হালে বলে, দাদি আবার সেই ছুরি নিয়ে নিচে ঘুরছিল, আমি তাকে দেখে ধরে নিয়ে আসলাম। হালের দাদি আজরাকে বলে, তোমার বাবা এসেছিল, আমি তাকে দেখতে নিচে গিয়েছিলাম। হালে তাকে ধরে ধরে ভেতরে নিয়ে যায়। পরদিন সকালবেলা ফাতেমা তার কথা মতো আজরাকে জিনের নজর থেকে মুক্ত করার জন্য আসে। সে প্রথমে 3টা সাদা পাথর নিয়ে কিছু একটা গুঁড়ার মধ্যে ভালো মতো মিশিয়ে নেয়। তারপর সে আজরাকে বলে, এই পাথরগুলি হচ্ছে সাপের পাথর। যদি তোমার মধ্যে জিনের কোনো নজর থাকে তাহলে এই পাথর দিয়ে আমরা সেটা বুঝতে পারবো। তারপর পাথরগুলি পরিষ্কার করে সেগুলো আজরার কপালের উপর রেখে দেয় আর সূরা পড়তে শুরু করে। পড়তে পড়তে আজরার শরীরের উপর সে একটা ছুরি ঘোরাতে থাকে এবং ফাতেমা তার 2 হাত তুলে দোয়া করতে শুরু করে। একটু পরে দেখা যায় আজরার কপালের একটা পাথর অটোমেটিক ফেটে গিয়ে মাটিতে পড়ে গেছে। ফাতেমা বলে, অনেকটা কাজ হয়ে গিয়েছে, আপাতত আমাদের আর কোনো কাজ নেই, পরে লাগলে করা যাবে। এদিকে ইব্রুর ঘরে ইব্রু বিছানা গোছাতে গোছাতে তার মেয়ে এলিফের সাথে কথা বলছিল। হঠাৎ সে দেখে এলিফের পিঠের উপর একটা বিচ্ছু ঘুরে বেড়াচ্ছে। এলিফ অন্যদিকে ঘুরে খেলছিল। এলিফ বলতে শুরু করে, আম্মু আমি চাই না মামা আর আজরা বিয়ে করুক, মামা আর আজরার বিয়ে আমি চাই না। ইব্রু দৌড়ে এসে এলিফের পিঠে হাত দেয়, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। সে দ্রুত এলিফকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। ইব্রু বাড়ির বারান্দায় গিয়ে সাথে সাথে সেলিমকে কল দেয়। সেলিম তখন তার দোকানে কাজ করছিল। ইব্রু বলে, সেলিম তোর সাথে আমার একটু কথা ছিল, এতটা ইম্পর্টেন্ট না যে ফোনেই বলতে হবে, তুই একটু সময় করে বাসায় আসিস। সেলিম বলে, আচ্ছা আজকে তো একটু ব্যস্ত আছি আপা, সন্ধ্যায় আবার আজরার সাথে আমার দেখা করার প্ল্যান, দেখি আমি কালকে আসবো। ইব্রু আর কিছু বলতে পারে না। ইব্রু তার মেয়ে এলিফকে বলে, এলিফ আম্মু তুমি কি আজরা আন্টিকে পছন্দ করো না? এলিফ তখন বলে, কই না তো আম্মু, আমি তো আজরা আন্টিকে অনেক পছন্দ করি। এবার ইব্রু একটু চিন্তায় পড়ে যায়, তার সাথে এসব কি হচ্ছে। সেদিন দুপুরবেলা হালের দাদি তার রুমে একা ছিল। হঠাৎ সে বলতে শুরু করে, আমি সবকিছু পুড়িয়ে ফেলবো, সবাই এমনিই মরে যাবে। এই বলে সে রান্নাঘরে চলে যায়। তারপর চুলা জ্বালিয়ে সয়াবিন তেলের আস্ত বোতলটাই দিয়ে দেয়। বোতলটা আগুনের তাপে গলে যেতে শুরু করে। এদিকে হালেকে দেখা যায় সেই রুমে সে তার পুতুলের সাথে বসে কথা বলছে। সে পুতুলকে বলে, আমার আন্টি আমাকে অনেক ভালোবাসে। পুতুলটা তখন তাকে পাল্টা বলে, তোমার আন্টি তোমাকে একটুও ভালোবাসে না, এমনকি তোমার দাদিও তোমাকে ভালোবাসে না। হালে জিজ্ঞেস করে, কেন ভালোবাসে না আমাকে? তখন পুতুলটা বলে, যদি তুমি আমার মুখটা পুড়িয়ে দাও তাহলে বলবো। হালে বলে, না আমি পারবো না। কিন্তু পুতুলটা তখন জোর দিয়ে বলে, পোড়াও আমার মুখ, পুড়িয়ে দাও নইলে বলবো না। হালে তখন তার সামনের মোমবাতিতে পুতুলের মুখটা পোড়াতে শুরু করে, আর পুতুলটা বলতে থাকে, তোমার দাদি খুব খারাপ একটা মানুষ, সে তোমাকে মেরে ফেলতে চায়। হালে বলে, হতেই পারে না, আমার দাদি খুবই ভালো মানুষ, সে একটু অসুস্থ, তুমি সবসময় আমার সাথে মিথ্যা কথা বলো। তখন পুতুলটা বলে, না সে অসুস্থ না, সে তোমাকে মেরে ফেলতে চায়, কারণ আমরা তোমার সাথে আছি, সে তোমাকে ভয় পায়। হালে বলে, না আমার দাদি আমাকে মারতে চায় না। তখন পুতুল বলে, হ্যাঁ চায়, সে তোমাকে মারতেই চায়। এদিকে দেখা যায় হালের দাদি সে গরম তেল নিয়ে হালের দিকেই এগিয়ে আসছে। পুতুলটা তখন হালের দিকে মুখ করে বলে, এখনই তুমি আমাকে বিশ্বাস করবে, পেছনে তাকিয়ে দেখো। তার দাদি এসে হালের উপর গরম তেল ঢেলে দেয়। হালের মুখ গরম তেলে একদম ভস্ম হয়ে যায়। পোড়া চেহারা নিয়ে হালে দাদির গলা টিপে ধরে। আর এদিকে আসল হালে দূর থেকে দেখতে থাকে তার দাদি অদৃশ্য কিছু একটার সাথে লড়াই করছে। পুতুলটা তখন বলে, তোমার দাদি আসলে
তোমাকেই মারতে এসেছিল। সে আসলে দেখছে যে তুমি ওই দিকে বসে আছো, তাই ওই দিকেই গরম তেল ঢেলে দিয়েছে। সে তোমাকে দেখতে পেলে তোমার উপরই গরম তেল ঢেলে দিত। তখন হালে সাথে সাথে গিয়ে তার দাদিকে ধরে, আর দাদিরও হুঁশ ফিরে আসে। হালে তার দাদিকে নিয়ে বাইরে চলে আসে। সেদিন সন্ধ্যাবেলা আজরা এবং সেলিম তাদের প্ল্যান অনুযায়ী একটা রেস্টুরেন্টে দেখা করে। কথায় কথায় আজরা সেলিমকে বলে, আমি তোমাকে হারাতে চাই না সেলিম, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার পরিবারের কিছু কথা তোমার জানা প্রয়োজন। সেলিমও বলে, যত কিছুই হোক আমি তোমাকে কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারি না, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তুমি নিশ্চিন্তে বিশ্বাস করে বলতে পারো। কথা বলার জন্য আজরা সেলিমকে নিয়ে তাদের একটা গাড়িতে চলে যায়। সেখানে গিয়ে আজরা বলে, আমাদের বাড়ি আসলে কারাইন গ্রামে, সেখানে জমি নিয়ে এক ঝগড়ায় আমার ভাই আমার বাবাকে ছুরি দিয়ে খুন করে পালিয়ে যায়। আজ 12 বছর ধরে সে নিখোঁজ। তারপর আমরা সেই গ্রাম ছেড়েই চলে আসি। যখন আমার ভাই পালিয়ে যায়, সে জানতো না যে আমার ভাবি গর্ভবতী। আমার খারাপ লাগে হালের কথা চিন্তা করে। সে জানেও না যে তার বাবা তার দাদার খুনি। আমার মায়ের শরীরও খুব একটা ভালো না, আমি একটা অসুস্থ পরিবারে বড় হয়েছি। সেলিম তখন আজরার হাত ধরে বলে, চিন্তা করো না, আমি আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে হালে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। হালের মা গুলতেন তাকে শুইয়ে দিয়ে যাওয়ার সময় হালে গুলতেনের হাত ধরে ফেলে। সে তাকে বলে, আম্মু, দাদি কি আমাকে মেরে ফেলতে চায়? গুলতেন বলে, না মামনি, তোমার দাদি তোমাকে মারতে চাইবে কেন? এই বলে সে লাইট অফ করে হালের দাদির রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে দাদি বলছে, আমার নাতির তো কোনো দোষ নেই, আমার নাতিকে কেন কষ্ট দিচ্ছ? দোষটা আমি করেছি, আমাকে কষ্ট দাও। তারপর গুলতেনকে বলে তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিতে। গুলতেন তাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। আরও অনেকটা সময় পর সেলিম এসে আজরাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। গাড়ির শব্দ হলে হালে ঘুম থেকে উঠে পড়ে। সে জানালা দিয়ে দেখে আজরা এসেছে। আজরা ঘরে ঢুকতেই হালে গিয়ে বলে, আন্টি, আমি আজকে তোমার সাথে ঘুমাই? আজরা বলে, অবশ্যই মামনি, আসো। সে হালেকে তার নিজের রুমে নিয়ে যায়। এদিকে সেলিমও তার বাসায় গিয়ে টিভি ছেড়ে সোফায় শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ তার ঘুম ভাঙে। সে দেখে তার টেবিলের সামনে সেই বস্তার কাপড়টি পড়ে আছে। সে সেটাকে গুরুত্ব না দিয়ে উপরের রুমে চলে যায়। সেখানে বাথরুমে গিয়ে তার হাত মুখ ধোয়ার সময় সে দেখে তার একটা চোখ অনেক লাল আর একটা চোখ স্বাভাবিক। সে সেটাকেও কোনো গুরুত্ব না দিয়ে নিচে নেমে আসে। তারপর কি যেন মনে করে সেই বস্তার কাপড়টা নিয়ে বের হয়ে পড়ে। সেখান থেকে সরাসরি সে তার দোকানে চলে যায়। দোকানের ভেতরে ঢুকে সে তার দোকানের সমস্ত মূল্যবান গয়নাকাটি, টাকা পয়সা সবকিছু বস্তার মধ্যে ভরতে শুরু করে। পুরো বস্তা ভরে ফেলার পর সে আবার দোকান লাগিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি চালাতে চালাতে একটা নির্জন খালের পাড়ে সে চলে আসে। তারপর সেখানে তার গয়নাকাটি, টাকা পয়সা যা ছিল সবকিছু পানিতে ঢেলে দেয়। আর সাথে সাথে সেলিমের ঘুম থেকে জেগে ওঠে। সে ভাবে এতক্ষণ যা সে দেখলো সবই হয়তো তার স্বপ্ন। তখন সে খেয়াল করে তার পায়ে জুতা পরা, আর জুতাগুলি ভেজা। তার সামনে টেবিলেই সেই বস্তাটা। এবার তার ভয় লাগতে শুরু করে। একই সময়ে আজরারও ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে হালে তার কোলে তার পুতুলটাকে নিয়ে ভিন্ন এক ভাষায় একটানা কথা বলছে। আজরা ভয়ে ভয়ে হালের দিকে এগিয়ে আসে। হালের মুখ বিভৎস হয়ে আছে। হালের কোলের পুতুলের পেটের মধ্যে কলিজা, ফুসফুস সব বের হয়ে আছে। আজরা ভয়ে চিৎকার করে ওঠে। সাথে সাথে সব ঠিক হয়ে যায়। আজরা দেখে হালে তার সাথে স্বাভাবিকভাবে বিছানায় শুয়ে আছে। আজরা ভয়ে ভয়ে গিয়ে হালের সাথে আবার শুয়ে পড়ে। এদিকে পরদিন সকালে সেলিম তার দোকানে গিয়ে দেখে দোকানের অনেক গয়নাগাটি আর টাকা পয়সা একদম গায়েব হয়ে গেছে। সে তার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যেমনটা সে স্বপ্নে দেখেছিল আসলেও বাস্তবেও সে নিজের দোকান থেকে নিজেই গয়নাগাড়ি সব নিয়ে পানিতে ফেলে দিয়ে এসেছে। তার এক বন্ধু তার সাথে বসে সেই সিসিটিভির ফুটেজ দেখছিল। সে বলে, যেহেতু কাজটা তুই নিজেই করেছিস, এখন তো পুলিশের কাছে যাওয়াটাও হাস্যকর। সেলিম বলে, এটা তো আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বাস্তবে কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। তখন বন্ধুটা বলে, আচ্ছা গয়নাগাটিগুলি কোথায় ফেলেছিস? সেখানে গিয়ে খোঁজ নিলেই তো হয়। সেলিম বলে, সব মনে আছে, কিন্তু সেটাই মনে নেই। বন্ধুটা তখন বলে, আচ্ছা এই ব্যাগটা তুই কোথায় পেয়েছিস? সেলিম বলে, তুই বিশ্বাস করবি, এটাও আমি স্বপ্নের মাধ্যমে পেয়েছি। আমার সাথে কেন হচ্ছে, কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। বন্ধুটা তখন সেলিমকে বলে, আচ্ছা তুই ভাবিস না, আমি দেখি আমি কি করতে পারি। সেদিনই সন্ধ্যাবেলা সেলিমের বন্ধু সেলিমকে একটা মহিলার বাড়িতে নিয়ে যায়। সেই মহিলা সেলিমের বস্তাটা নিয়ে সেটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে কালো কিছু একটা পানিতে মিশিয়ে দেয়। তারপর দুটো কাঠি দিয়ে কি জানি মন্ত্র পড়তে থাকে। একটু পরেই পানির মধ্যে ভয়ঙ্কর একটা মুখ ভেসে ওঠে। সেই মুখটা মহিলার সাথে ভিন্ন একটা ভাষায় কথা বলতে থাকে। একটু পর একটা লোক পাশের রুম থেকে বের হয়ে আসে। সে সেলিমকে বাইরে নিয়ে গিয়ে বলে, তারা এত কথা বলে না, তবে আমাদের একজনের নাম বলে গিয়েছে, কার নাম সেটা পরে জানতে পারবেন। এদিকে হালে তার দাদির ট্রাঙ্ক থেকে তাদের পুরনো ছবি বের করে দেখতে থাকে। তখন সেই রুমে তার মা গুলতেন আসে। গুলতেনকে দেখেই হালে বলে, আম্মু, আব্বু যদি আমার কথা জানতো
তাহলেও কি সে আমাদের ছেড়ে চলে যেত? গুলতেন বলে, না মামনি, কখনোই যেত না। এই বলে সে চলে যায়। তখনই অদৃশ্য কিছু একটা হালের কানে বলতে শুরু করে, তোমার বাবার জায়গায় তোমার আন্টি চলে গেলে ভালো হতো। তোমার দাদির মতো তোমার আন্টিও তোমাকে মেরে ফেলতে চায়। হালে তার কানে হাত দিয়ে বলতে থাকে, না, আমার আন্টি আমাকে অনেক ভালোবাসে, এটা হতেই পারে না, তুমি কথা বলা বন্ধ করো, মিথ্যুক কথাকার। আর এদিকে রাতের বেলা সেলিম আজরাকে ফোন করে বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, ফোনে এত কথা বলা যাবে না, আমাদেরকে দ্রুতই দেখা করতে হবে, আমি কাল তোমাকে নিতে আসবো, ঠিক আছে? আজরা বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সেলিম তার ফোন রেখে দিয়ে শুয়ে পড়ে। হঠাৎই তাকে কেউ একজন ডেকে ওঠে এবং সাথে সাথে সেলিমের ঘুম ভেঙে যায়। সে পাশে তাকিয়ে দেখে তার মা তাকে বলছে, সেলিম, তুমি কেন সব সোনাদানা পানিতে ফেলে দিলে? তোমার ভাই সবকিছু দেখছে। খাটের উপর থেকে সেলিমের সেই পঙ্গু ভাইটি সেলিমের চুল টেনে ধরে। সেলিম ভয়ে চিৎকার করে ওঠে আর সবকিছু ঠিক হয়ে যায়। সেলিম নিজের মুখে পানি দেওয়ার জন্য বাথরুমে যায়। বাথরুমে গিয়ে সে দেখে তার সমস্ত গয়নাগাটি বাথরুমের কোমরে পড়ে আছে। সে সাথে সাথে কোমর থেকে তার দোকানের গয়নাগাটিগুলো বের করতে শুরু করে। তখনই কিছু একটা কোমরের ভেতর থেকে সেলিমের হাত টেনে ধরে। কোমরের ভেতরে অনেক জালের মতো কিছু ছড়িয়ে পড়ে। সেলিম অনেক চেষ্টা করেও কোমরের ভেতর থেকে তার হাত বের করতে পারে না। তখন তার মা আবার তার পঙ্গু ভাইকে নিয়ে আসে। সে বলতে থাকে, তোমাকে অনেকবার বলেছি আজরার কাছ থেকে দূরে থাকতে, আজরাকে বিয়ে করো না, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনছো না, তুমি আজরাকে বিয়ে করো না। সেলিম তখন ভয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এদিকে সেই সময় হালেরও ঘুম ভেঙে যায়। হালে ঘুম থেকে উঠেই তাদের ফ্যামিলি ফটোটা দেখতে থাকে। তখনই সেখানে 4 জন ভয়ঙ্কর প্রাণী চলে আসে এবং হালেকে কিছু একটা বলে। হালে বাইরে চলে যায়। বাইরে গিয়েই দেখে তার দাদা দাদি মা বাবা সবাই ছবির মতো পোজ দিয়ে বাইরে বসে আছে। তারা হুট করে এসে হালেকে জড়িয়ে ধরে। হালের সাথে সাথে অন্য একটা জগতে চলে যায়। সেখানে হালে বিশাল বড় বড় 4 জন মানুষের মতো অন্য কোনো প্রাণী দেখতে পায়। একটা প্রাণী হালেকে বলে, এই ঘরের ভেতর ঢুকো। হালে তার কথা মতো ঢুকতে শুরু করে। সেখানে যাওয়ার পর এক একবার তার বাবা মা দাদি তার চোখের সামনে বারবার চলে আসছিল, আবার চলেও যাচ্ছিল। তারা হালেকে আরো ভেতরে যেতে বলে। হালে একটা ছোট সুড়ঙ্গ দিয়ে ভেতরে যেতেই থাকে। হালে সেই সুড়ঙ্গের একদম শেষ মাথায় গিয়ে দেখে সেখানে তার আন্টিকে মুখে কাপড় দিয়ে কেউ চেয়ারে বেঁধে রেখেছে। হালে তার আন্টির মাথায় হাত দেয়। এদিকে বাস্তবেও হালে তার আন্টির মাথায় হাত বোলাচ্ছিল। আজরা জেগে উঠে দেখে হালে তার মাথায় হাত বোলাচ্ছে। পরদিন হালে তার পুতুলের সাথে কথা বলার রুমে গিয়ে কিভাবে যেন কাগজের উপর একটা কালো জাদুর নকশা তৈরি করে ফেলে। এদিকে গুলতেন এবং হালের দাদি যখন রুমে বসেছিল তখনই হালে রুমে এসে ঢোকে। হালে গুলতেনের হাতে কাগজটা দিয়ে গুলতেনকে বলে, আম্মু, এটা চিনতে পেরেছ? এবার কিন্তু এটা কেটে দিও, নইলে আমিও আমার বাবার মতো গায়েব হয়ে যাব। গুলতেন হাতে কাগজ নিয়ে কাঁদতে শুরু করে। এদিকে ইব্রু সেলিমের কোনো খোঁজ না পেয়ে সেলিমকে ফোন দিতেই থাকে, কিন্তু সেলিম ফোনও রিসিভ করে না। বাধ্য হয়েই সন্ধ্যাবেলায় ইব্রু সেলিমের বাসায় যায়। সারা ঘরে কোথাও সে সেলিমকে খুঁজে পায় না। শেষমেশ বাথরুমে গিয়ে দেখে সেলিম বাথরুমেই অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার হাতে একদম রক্ত দিয়ে ভরা। আজরা আবার তখন তার বাড়ির কাছের একটা মসজিদে গিয়ে আল্লাহর কাছে ক্রমাগত দোয়া করতে থাকে। আজরা এতটাই পবিত্র মনে দোয়া করছিল যে তার চারপাশের পরিবেশও তার সাথে দোয়ায় যোগ দেয়। এদিকে আজরা যখন মসজিদে দোয়া করছিল, হালে তখন তার পুতুলের সাথে কথা বলার রুমে গিয়ে পুতুলের মুখটা কাটতে থাকে এবং বলতে থাকে, তুই সবসময় সাথে মিথ্যা কথা বলিস। পুতুলটা বলে, এবার আর মিথ্যা না, এবার সত্যিই তোমার বাবা ফিরে আসবে। সাথে সাথে দরজায় কেউ একজন নক করে। গুলতেন গিয়ে দরজা খুলে দেখে তার স্বামী ফিরে এসেছে। হালেও সাথে সাথে সেখানে দৌড়ে আসে এবং দেখে সত্যি সত্যি তার বাবা ফিরে এসেছে। কিছুক্ষণ পর আজরা যখন বাড়ি ফিরে আসে, সে রুমে ঢুকেই দেখে তার রুমের সামনে 2টো চেয়ার রাখা। সে পাশের রুমে গিয়ে দেখে তার মা এবং ভাবি দাঁড়িয়ে আছে। গুলতেন তাকে বলে, আজরা দেখো, তোমার ভাই ফিরে এসেছে। হালের বাবা জাহির সাথে সাথে আজরার মুখ ধরে আজরাকে জোর করে একটা চেয়ারে বসিয়ে দেয়। গুলতেন গিয়ে আজরার গলায় একটা অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়। আজরার শরীরও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আজরা গুলতেনকে প্রশ্ন করে, তোমরা আমার সাথে এমন কেন করছো? তখন গুলতেন বলে, তোমার বাবা, তোমার মা এবং আমি তোমার জন্য অনেক বছরের পর বছর ধরে কষ্ট ভোগ করেছি। তোমার বাবার কালো জাদুর জন্য আরো অনেক লোক কষ্ট ভোগ করেছে। এমন কোনো খারাপ কাজ নেই যা তোমার বাবা করেনি। তোমার বাবা অনেক খারাপ মানুষ হলেও তোমার ভাইকে সে খুব ভালোবাসতো, এমনকি তোমার চেয়েও বেশি ভালোবাসতো। কিন্তু যখন তোমার ভাইয়ের ক্যান্সার হয়ে যায়, তখন তোমার বাবা শয়তান জিনদের সাথে একটা কন্ট্রাক্ট করে। যদি জিনেরা তোমার ভাইয়ের ক্যান্সার ভালো করে দেয়, তাহলে সে তোমাকে তাদেরকে উৎসর্গ করে দিবে। এটা সে কখনোই একা করতে পারতো না।
তাই সে আমাদের কাছে পারমিশন চায়। আমরাও তোমার ভাইকে বাঁচানোর জন্য তার কথায় রাজি হয়ে যাই। কয়েক মাস পর সত্যি সত্যি জিনেরা তোমার ভাইয়ের ক্যান্সার ভালো করে দেয়। কন্ট্রাক্ট অনুযায়ী তোমাকে জিনেদের কাছে দেওয়ার সময় এসে যায়। তখন আমরা তোমাকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে জিনেদের মন্ত্র পড়া শুরু করি। কিন্তু জাদু শেষ হওয়ার আগেই তোমার মা তোমার বাবাকে ছুরি মেরে খুন করে ফেলে, কারণ সে তোমাকেও ভালোবাসতো। সাথে সাথে জিনেরা অখুশি হয়ে আমাদেরকে অজ্ঞান করে দিয়ে তোমার ভাইকে নিয়ে যায়। তারপর থেকে আর কখনোই তোমার ভাইকে আমরা দেখতে পাইনি। একই সময়ে হালেও তার পুতুল নিয়ে সেই ঘরে বসেছিল। সে বারবার তার পুতুলের কাছে জিজ্ঞাসা করছিল, আমার বাবা আমার সাথে কথা কেন বলল না? সেই পুতুলটা তাকে পুরো ঘটনা খুলে বলে। পুতুলটা বলে, সেদিন যদি জাদু পূর্ণ করার জন্য তোমার দাদি তোমার আন্টিকে খুন করতো, তাহলে তুমি কখনোই তোমার বাবাকে হারাতে না। তুমি আর তোমার দাদি দুজনই অসুস্থ, কারণ সেদিন তোমার আন্টি মারা যায়নি। যাও, তোমার আন্টিকে মেরে ফেলো। তোমার আন্টি মরে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। যতদিন না তোমার আন্টি মারা যাবে ততদিন তুমি আমাদের দখলে থাকবে। এদিকে গুলতেন আবার আজরাকে জিনের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য প্রস্তুত করতে শুরু করে। আজরা শুধুমাত্র বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহ আমাকে তুমি বাঁচাও। এতটুকু বলেই সে অজ্ঞান হয়ে যায়। গুলতেন জাহির এবং আজরাকে পাশাপাশি বসিয়ে মুখে কাপড় পেঁচিয়ে জাদু করতে শুরু করে। তারপর হালের দেওয়া সেই কাগজটা নিয়ে হালের দাদার সেই মন্ত্রটা পড়তে শুরু করে। তখন দেখা যায় হালেও সেই রুমে এসে তাদের সাথে জাদুতে অংশ নিয়েছে। একটু পর হালের দাদার আত্মাকেও সেই রুমের জাদুতে অংশ নিতে দেখা যায়। গুলতেন যখনই জাদুটা পূর্ণ করার জন্য জাদুর কাগজটা কাটতে যাবে, তখনই হালে বলে ওঠে, আমি তোমাকে অনেক ভালোবাসি আন্টি। এই বলেই সে নিজের গলায় ছুরি চালিয়ে দেয়। গুলতেন আর জাদুটা পূর্ণ করতে পারে না। জিনেরা তখন রেগে গিয়ে পুরো ঘরটা তছনছ করে দিতে শুরু করে। তারা গুলতেনের দাদি হালেকেও মারতে শুরু করে। জাহির এবং আজরা কাঁপতে কাঁপতে হাওয়ায় ভাসতে থাকে। কিছুক্ষণ পর হালে মারা যায়। সাথে সাথে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। যখন আলো আসে তখন দেখা যায় ঘরে একমাত্র আজরা ছাড়া সবাই মৃত, আর জাহির আবারও গায়েব হয়ে গেছে। এরপর আজরার আর কোনো সমস্যা হয়নি। তার 6 মাস পর আজরা আর সেলিমের বিয়ে হয়। এখন আজরার একটা বাচ্চাও আছে। আসলে হয়তো সেদিন রাতে আজরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে যে দোয়া করেছিল তা আল্লাহ কবুল করে নিয়েছিল, তাই হয়তো আজরার কিচ্ছু হয়নি। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। সিনেমার বর্ণনা অনুসারে এটা একদম সত্যি ঘটনা। আর কোথাও কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।